ঠিক আছে। আমরা আমাদের সেগমেন্টটা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন থেকে আমাদের যে ব্যাপারটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সলেশন আসলে কি। তো আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম ট্রান্সলেশনটা হচ্ছে প্রোটিন তৈরি করবে। এখন প্রোটিন তৈরি করার জন্য বেসিক্যালি আসলে কি লাগবে? mRNA লাগবে। সো ট্রান্সলেশন সংজ্ঞাটা হচ্ছে mRNA থেকে প্রোটিন তৈরি করা। এতটুকু পারলে আমাদের হবে, নাথিং এলস। ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? এখানে আমি তোমাদেরকে যখন আরএনএ প্রভাবগুলো পড়াইছিলাম সেখানে একটু খেয়াল করবা, আমি কিন্তু ইন টোটাল ট্রান্সলেশনটা কিভাবে হয় সেটা পড়াইছিলাম। এত কিছু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট তুমি এতটুকুই মনে রাখবে, ট্রান্সলেশনে যে সিগন্যালটা, এই সিগন্যালটা আসতে হবে কিন্তু তোমার নিউক্লিয়াস থেকে। কতটা খেয়াল করো, নিউক্লিয়াস থেকে। কেন নিউক্লিয়াস থেকে আসবে? কারণ সেখানে আছে কি, জিন। আমি জানি আমাদের বডিতে, এবং আমরা জানি আমাদের বডিতে যা কিছুই ঘটবে তার প্রত্যেকটা একটা জিনের আন্ডারে ঘটবে। তাহলে ট্রান্সলেশনটা যখন হবে, সেটা একটা প্রোটিন তৈরি হবে, তাহলে অবশ্যই একটা জিন থেকে আসতে হবে, ক্রোমোজোম থেকে আসতে হবে, নিউক্লিয়াস থেকে আসতে হবে। সে কি আসবে বলো তো? সিগন্যালটা আসবে। সিগন্যালটা কে নিয়ে আসবে? ট্রান্সফার আরএনএ। তাহলে দেখো এই কথাটা প্রথম সেকেন্ড লাইনটা যদি খেয়াল করো, এই যে ট্রান্সফার আরএনএ যা সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে। এই অ্যামাইনো অ্যাসিড বহন করাটা মানে কি? সে নিউক্লিয়াস থেকে অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসে। কিন্তু কাকে সে দিবে? ডেফিনেটলি এমআরএনএ কে সে দিবে। কি দিবে বলতো? কাঁচামালটা। প্রোটিন তৈরি করে কাঁচামালটা কি? অ্যামাইনো অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। এটাই মূলত ট্রান্সলেশন। যখন সে এমআরএনএ কে দিল, এমআরএনএ যখন সিগন্যালটা পাইলো, হ্যাঁ আমি আমার কাঁচামালগুলো নিয়ে আসছি, অতএব আমাকে কি করতে হবে? এখন প্রোটিন তৈরি করতে হবে। এই যে প্রোটিন তৈরি করার জন্য একটা কোড দরকার, সেই কোডের নামটা কি? AUG। আমরা ক্লাসের মধ্যে বলছিলাম যে AUG মানেটা কি? এটা একটা কোডন। অর্থাৎ প্রোটিন তৈরি করার জন্য একটা কোডন দায়ী থাকে, সেটা হচ্ছে AUG। AUG একটা কোডন, এটাকে আমরা ট্রিপলেট বলতে পারি, অ্যাজ বিকজ এখানে তিনটা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা কোডন তৈরি হচ্ছে বা একটা ট্রিপলেট তৈরি হচ্ছে। এই ইউজি না থাকলে তুমি যতই কাঁচামাল নিয়ে আসো, যতই সিগন্যাল নিয়ে আসো, কখনোই প্রোটিন তৈরি হবে না। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোটিন তৈরি করার জন্য। কথা কি হচ্ছে? এইউজি। এই ইউজি দিয়ে ইনসামেশনে কি প্রকাশ করে? মিথিওনিনকে প্রকাশ করে। কথা কি হচ্ছে? দ্যাটস ইট। ওকে, এখানে আমাদের আর কিছু লাগবে না। তারপরে এবার দেখো এখানে অ্যাক্টিভেটিং এনজাইম লাগে। আমরা যখন ট্রান্সক্রিপশন করছিলাম সেখানে আমরা পড়ছিলাম যে কোন এনজাইমটা লাগে, সেখানে আমরা লাগে সহযোগী এনজাইম। আর এখানে আমরা পড়ছি কি কোন এনজাইম? এখানে হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। তাহলে আমাদেরকে এটাই করতে হবে যে অ্যাক্টিভেটিং এনজাইমটা কোন ক্ষেত্রে কাজে লাগে? ট্রান্সলেশনে কাজে লাগে। ক্লিয়ার? দ্যাটস ইট। ট্রান্সলেশনের প্রক্রিয়াটা একটু খেয়াল করো, ট্রান্সলেশন প্রক্রিয়াটা একটু রিডিং পড়বা, এখানে কিছু পড়ার নাই। ট্রান্সলেশন নিয়ে তোমাদের পরীক্ষাতে যতগুলো মেডিকেল ভর্তি পরীক্ষাতে কোশ্চেন হয়, সবগুলো পরীক্ষাতে দেখবা যে এই জায়গাটা ফলো করে ওরা। অর্থাৎ আমরা কোন অ্যান্টিবায়োটিকটা দিয়ে ট্রান্সলেশনের কোন ধাপটা আমরা ব্লক করি। এখন প্রশ্ন করতে পারো আমি কেন ব্লক করব? কারণ আমাদের বডিতে যেই সকল অ্যান্টিবায়োটিক মানে যে সকল ব্যাকটেরিয়াগুলো আছে, তাদের তো সেল ওয়াল থাকে, তখন তাদের ওয়ালগুলোর মধ্যে থাকে মূলত প্রোটিন। এখন আমি যদি কোনোভাবে ওই ব্যাকটেরিয়ার ওয়ালটা নষ্ট করে দিতে পারি, তাহলে এটা মূলত ভাবে আমি সফল। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ব্যাকটেরিয়াকে আমি মেরে ফেলবো। কিভাবে মারবো? তাকে সেল ওয়ালটাকে আমি ধ্বংস করবো। কিভাবে ধ্বংস করবো? অ্যান্টিবায়োটিক দিয়ে। তাহলে কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোন জায়গাকে ধ্বংস করে, এটাই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষাটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। অথবা আমাকে এই জিনিসটাই খেয়াল রাখতে হবে, কোন অ্যান্টিবায়োটিকটা। এখানে একটু খেয়াল করো, নামগুলো একটু কঠিন তোমাদের কাছে লাগতে পারে, বাট ইন্ট্রোটা তোমরা আসলে এগুলো পারবা। যেমন ক্লোরোমাইসিন কোথায় তোমার বাধা দেয়, ইরাথ্রোমাইসিন কোথায় বাধা দেয়, নিওমাইসিনটা কোথায় বাধা দেয়, স্ট্রেপ্টোমাইসিন কোথায় বাধা দেয়, টেট্রাসাইক্লিনটা কোথায় বাধা দেয়। এই জিনিসগুলো তোমরা হয়তোবা কোন জায়গায় বাধা দেয় একটু পড়তে কষ্ট হবে। আমি সে আমার পুরনো স্লাইড। ওকে, এখানে একটু খেয়াল করো, ক্লোরোমাইসিন শব্দটা তুমি যদি পড়ো, ক্লোরোমাইসিন আসলে কি করে? তুমি যদি চিন্তা করো ক্লোরোমাইসিন হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিক, তাহলে এই ক্লোরোমাইসিনটা কিসে করে? পেপটাইড বন্ধন সৃষ্টিতে বাধা দেয়। এখন তুমি এটা কিভাবে পারবে? দেখো, পেপটাইড বন্ধনটা সংকেত আমরা কি জানি? CONH। পেপটাইড বন্ধনটা বেসিক্যালি CONH হচ্ছে পেপটাইড বন্ধন। তুমি যদি, সরি,
তুমি যদি ব্যাপারটা এভাবে খেয়াল রাখো, ক্লোরোমাইসিন হচ্ছে পেপটাইড বন্ধন, এই পেপটাইড বন্ধনটা হচ্ছে CONH। তো দেখো CONH হচ্ছে একটা পেপটাইড বন্ধন, আর তুমি কোন অ্যান্টিবায়োটিক দিয়ে করতেছো? ক্লোরোমাইসিন দিয়ে, তাহলে সির সাথে সি মিল আছে, এটা একটা মনে রাখতে পারো। তারপর দেখো এখানে ইরাইথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন মানে হচ্ছে লাল, ইরাইথ্রো কথাটা হচ্ছে কি লাল। তাহলে দেখো হাঁটতে গিয়ে লাল মানে mRNA চলনে বাধা দেয়। পরীক্ষাতে যখন কোশ্চেনগুলো আসবে তখন তুমি এই জিনিসটা খেয়াল করবা, চলনে বাধা দেয় কোন এনজাইম বা কোন অ্যান্টিবায়োটিক? ইরাইথ্রোমাইসিন। কথা কি বুঝছো? নিওমাইসিন মানে হচ্ছে নিউ বন্ড সৃষ্টি করতে বাধা দেয়। তুমি এইভাবে দিয়ে মনে রাখবা, নিউ বন্ড মানে কার সাথে নিউ বন্ড? ওই যে ট্রান্সফার আরএনএ, সিগন্যাল নিয়ে আসতো মেসেঞ্জার আরএনএ, তাদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হতে হবে, এটাকে আমরা বলি আন্তঃবিক্রিয়া। আন্তঃবিক্রিয়া মানে কি? বন্ড। ওটা ট্রান্সফার আরএনএ এর সাথে এমআরএনএ যে বন্ড, তাকে আমরা বলি নিওমাইসিন দিয়ে আমরা ব্লক করতে পারি। কথা কি বুঝছো? নিওমাইসিন। যদি ট্রান্সফার আরএনএ এর সাথে এমআরএনএ সংযোগটা না হয় তাহলে তো মূলত প্রোটিন তৈরি হবে না, অর্থাৎ ওই ব্যাকটেরিয়া আর বাঁচতে পারবে না। তাহলে নিওমাইসিন দিয়ে কি করি আমরা? নিউ বন্ডকে আমরা বাধা দিই। দেখো স্ট্রেপ্টোমাইসিন, এটা দিয়ে আমরা কি করি? একটা অ্যান্টিবায়োটিক, এটা দিয়ে আমরা কি করি? স্টার্ট পয়েন্টে বাধা দিই। তুমি কিভাবে মনে রাখবা? স্টার্ট পয়েন্টে বাধা দেয় কোনটা? সেটা কোনটা? স্ট্রেপ্টোমাইসিন। কথা কি বুঝছো? তাহলে স্ট্রেপ্টোমাইসিন কি করে? স্টার্ট পয়েন্টে বাধা দেয়, মানে সূচনা লগ্নে বাধা দেয়। এবার খেয়াল করো লাস্টে যে অ্যান্টিবায়োটিক, তার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন। কোথায় বাধা দেয়? টিআরএনএ। কিভাবে মনে রাখবা? টিআরএনএ টেট্রাসাইক্লিন বাধা দিচ্ছে। তাহলে খেয়াল করো, কথাগুলো খুবই সহজ যদি এভাবে তুমি মনে রাখো। নাম্বার 1 হচ্ছে ক্লোরোমাইসিন, পেপটাইড বন্ধনে বাধা দিচ্ছে। ক্লোরো পেপটাইড বন্ধনের সংকেতটা CONH, আমি স্লাইডে দেখাই দিব, ওখানে ওখানে তোমরা একটু কোরিলেট করে নিবা। তারপরে ইরাইথ্রোমাইসিন, ইরাইথ্রো মানে হচ্ছে লাল। এই ইরাইথ্রো কথাটার অর্থটা কি? চলনে লাল, মানে হাঁটতে গিয়ে বাধা দিচ্ছে। নিওমাইসিন কিভাবে মনে রাখবা? নিউ বন্ড ফর্মেশনে বাধা দেয়। স্ট্রেপ্টোমাইসিন কিভাবে বাধা দেয়? স্টার্ট পয়েন্টে বাধা দেয়। টেট্রাসাইক্লিন কিভাবে মনে রাখবা? টিআরএনএ কে বাধা দিচ্ছে। তাহলে দেখো শব্দগুলো খুবই সহজ, জাস্ট একবার নিজেরা মিলাই নিবা, ঠিক আছে? আদারওয়াইজ একটু মনে কম থাকে, এই জিনিসগুলো একটু কঠিন, তো তোমরা এইভাবে পড়বা। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে বেসিক পার্থক্য সুপার সুপার ইম্পর্টেন্ট, সহজ পরীক্ষাতে আসে এবং তোমরা সবাই মোটামুটি এগুলো পারো। আমি এখানে 3 নম্বর পার্থক্যটা একটু বলে রাখি, যে 3 নম্বরটা নিয়ে অনেক সময় মানে ঝামেলা বেঁধে যায়। 3 নম্বর পার্থক্যটা এই যে এই পার্থক্যটা যেখানে আমি দাগিয়ে রাখছি, দেখো কি পড়বে এখান থেকে? এই প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা নিউক্লিয়াসে হবে, কারণ দেখো ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ পাবো। আমার কথা কি বুঝছো? ডিএনএ থেকে আরএনএ পাবো। তো ডিএনএ থেকে তুমি যখন আরএনএ তৈরি করবে, এটা নিউক্লিয়াসেই হবে, কারণ ডিএনএ তো নিউক্লিয়াসে থাকে। আর ট্রান্সলেশনে তৈরি হবে প্রোটিন। তো প্রোটিন ম্যাক্সিমাম কোথায় থাকে? সাইটোপ্লাজমে। তাহলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কোনটা কোথায় হয়, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝছো? ভালো করে পড়বা এটা। কোনটা সাইটোপ্লাজমে হয়, যেহেতু সাইটোপ্লাজমে প্রোটিন থাকে বা আরএনএ বেশি থাকে, এখানে ট্রান্সলেশনটা কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। ওকে। তারপর এবার দেখো আমরা ট্রান্সলেশনে পড়ছি কিছু আগে, এখানে কোন এনজাইমটা লাগে? এখানে অ্যাক্টিভেটিং এনজাইমটা লাগে। আর এখানে কোন এনজাইম লাগে? আরএনএ পলিমারেজ। আমরা পড়ছিলাম কিন্তু হয়তো তোমরা মনে আছে কিনা, যে ট্রান্সক্রিপশনে একটা এনজাইমের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ, নট ডিএনএ পলিমারেজ। শব্দগুলো যখন পড়বা একটু মাথায় রেখে পড়বা জিনিসগুলা। তারপরে হচ্ছে জীবনে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, কোনটা থেকে কি সৃষ্টি হচ্ছে? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এই প্রোটিনে মূলত আমাদের সকল কাজকর্ম করতেছে, এটাকে আমরা সেন্ট্রাল ডগমা, মানে জীবনের আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের মানে লাইফের মধ্যে। এটা একটু জাস্ট রিডিং করবে, তেমন কিছু নাই। দেখো পুরো জিনিসটাকে সহজভাবে প্রকাশ করছে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সেন্ট্রাল ডগমা অফ লাইফ। কেন বলা হচ্ছে? দেখো ডিএনএ থেকে এমআরএনএ কে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিনকে আমরা কি বলি? ট্রান্সলেশন। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা পড়বো। কোনটা কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে আণবিক বংশবিদ্যার মৌলিক নীতি। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা পরীক্ষাতে হচ্ছে পারাও আসলে কঠিন হয়ে যাবে, যে মলিকুলার বায়োলজি বা আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি কোনটা? সেন্ট্রাল ডগমা। কোন বিজ্ঞানী সেন্ট্রাল ডগমা শব্দটি ব্যবহার করছে? ক্রিক। এই শব্দগুলা যেহেতু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, একটু মনেও থাকে আসলে কম, এই কারণে একটু তোমরা আসলে বারবারই পড়তে হবে। ক্লিয়ার? যে ফ্রান্সিস ক্রিক কোন শব্দটি ব্যবহার করছে? সেন্ট্রাল ডগমা। সালটা দরকার নেই, বিকজ আমি সবসময় বলে রাখি সালটা পড়ার ইম্পর্টেন্ট না। ওকে, জিনের ব্যাপারটাতে আসো। জিন নিয়ে অনেকগুলো কথা আছে, আমরা সহজ করে পড়বো। আমরা গ্রেগর জোহান ম্যান্ডেলের কথাটা জানি, আমরা জুলজিতে পড়বো। মটরশুঁটি নিয়ে উনি গবেষণা করছে, এগুলো সিঙ্গেল লাইন। উনি জিনকে কণা বা ফ্যাক্টর বলছে। তারপর টিএইচ মর্গান বলে একজন নাম আছে, উনি কৃত্রিম জিন। উনি বলছিল যে জিনটা ক্রোমোজোমে অবস্থিত, ভালো কথা। আর একটা হচ্ছে হরগোবিন্দ খোরানা, উনি কৃত্রিম জিন সংশ্লেষণ করছে। এই যে কথাগুলো আছে, কথাগুলো ইম্পর্টেন্ট। কি বললাম বলো তো?
ম্যান্ডেল মোটরশুটি নিয়ে গবেষণা করছে, যেটা আমরা ডিটেলস করবো জলদিতে। তারপরে টিএইচ মর্গান কি বলছে, জিন ক্রোমোজোমে অবস্থিত। মানে এই যে জিন ক্রোমোজোমে অবস্থিত, আমি জানি তুমি জানো, আসলে এই কথাটা আমরা জানতাম না। কোন বিজ্ঞানী জানাইছে এটা? মর্গান জানাইছে। আর হরগোবিন্দ খোরানা, অনেকে খোয়ানা, অনেকে খোরা বলে, তাই বলে যেই লোকে যেইটি হোক না কেন নামটা মনে রাখতে হবে, খোরানা। উনি কি করছে? উনি কৃত্রিম জিন সংশ্লেষণ করছে, মানে তৈরি করছে। তাহলে পরীক্ষার কোশ্চেনটা খুবই সিম্পল, কৃত্রিম জিন কে তৈরি করছে? দারপা খোরা, মানে খোরানা দিয়ে আমরা মনে রাখবো। এবার নিচে দিয়ে চলে আসে, দেখো লোকাস কাকে বলে? লোকাস মানে একটা জায়গা, যে জায়গায় কি থাকে? জিন থাকে। তো জিন থাকে কোথায়? ক্রোমোজোমে থাকে। দ্যাট মিন্স ক্রোমোজোমে যে স্থানে জিন থাকে তাকে আমরা লোকাস বলি। সহজ, ঠিক আছে। তারপর এখানে একটা সিঙ্গেল লাইন আছে, এক জিন, এই যে এক জিন এক এনজাইম মতবাদ কে দিয়েছে? বিজ্ঞানী ব্রিডল এবং ড্যাটাম। শব্দটা লাগবে, ব্রিডল এবং ড্যাটাম এক জিন এক মতবাদ দিয়েছে। নামটা ইম্পর্টেন্ট, আর লাগবে না। এবার দেখো সিকল সেল হিমোগ্লোবিন বলে একটা টার্ম আছে এখানে। সিকল সিকল সেল হিমোগ্লোবিন বলতে একটা আসলে ডিজিজ আছে যেখানে আসলে কয়টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আছে এটা ইম্পর্টেন্ট না, আসলে কয়টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আছে, কিন্তু এই সিকল সেল হিমোগ্লোবিন পেপারে কোন বিজ্ঞানী দিছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞানী ইনগ্রাম বলে একটা বিজ্ঞানী আছে, উনি সর্বপ্রথম হিমোগ্লোবিনকে যে একটা ডিজিজ তার নাম হচ্ছে সিকল সেল হিমোগ্লোবিন, উনি এটা সাজাইছে। এখন প্রশ্ন করতে পারি এটা আবার কি জিনিস? আমরা জানি হিমোগ্লোবিনের চেইন থাকে, এত কিছু আমাদের দরকার হবে না, কিন্তু এই চেইনগুলোর একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড আছে। কেন অ্যামাইনো অ্যাসিড থাকবে? কারণ হিমোগ্লোবিন তো এক ধরনের প্রোটিন। তো যে কোনো প্রোটিনে কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড থাকবে। যদি কোনো প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলো কি থাকে? মিসম্যাচ থাকে, সেটাকে বলা হবে সিকল সেল হিমোগ্লোবিন। বুঝছো? আর কিছু বোঝার দরকার নেই, এগুলো মেডিকেলের ডিটেলস পড়বো তোমরা এখানে। আপনাদের এতটুকু মনে রাখো, কয়টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত এই শব্দটা, আর কোন বিজ্ঞানী দিছে এখানে? বিজ্ঞানী ইনগ্রাম, ঠিক আছে। ইনগ্রাম দিছে, আর সিকল সেল হিমোগ্লোবিনের শব্দটা পড়লেই হবে, আর কিছু না। আর কিছু লাগবে না এখান থেকে। দেখো প্রোটিনকে বলা হচ্ছে জীবনের ভাষা, যেটা আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলতে আমরা কাকে বুঝি? প্রোটিনকে বোঝানো হয়। এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, যে জীবনের ভাষা আসলে কি, ঠিক আছে। তোমরা হয়তো অনেক সময় শুনছো জীবন মানে জি বাংলা, সেটা কিন্তু পরীক্ষাতে আসবে না যে জীবন মানে কি বাংলা, কিন্তু জীবনের ভাষা আসলে কি, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, ডিএনএ হচ্ছে জিন, আমরা সবাই জানি বাচ্চাকালে পড়া আমাদের। আমাদেরকে পড়তে হবে জিনকে বিভিন্ন এককে প্রকাশ করা যায়, অর্থাৎ জিনের যে কাজ, সেই কাজগুলোকে যদি আমি বিভিন্ন সেগমেন্ট করি, প্রত্যেকটা সেগমেন্টের নাম আছে। যেমন কি র্যাকন, র্যাকন হচ্ছে একটা সেগমেন্ট। র্যাকনটা কি? জিন রিকম্বিনেশনের একক। বিলিভ মি, পরীক্ষাতে এটি আসে। নিচের কোনটি জিন রিকম্বিনেশনের একক? আনসারটা হবে কি? র্যাকন। মিউটনটা কি? মিউটন, মিউটন হচ্ছে জিন মিউটেশনের একক। তাহলে দেখো এটাও পরীক্ষাতে আসে। জিন মিউটেশন এককটা কি? নিউটন। রেপ্লিকন মানে কি? রেপ্লিকেশনের একক। সহজ হিসাব, পরীক্ষাতে এভাবে আসে। সিস্টনটা কি? জিন কার্যের একক। তাহলে আমাদের এখানে কি করব? নিচের কোনটি জিনের একক নয় এটা, অথবা নিচের কোনটি কিসের একক? যেমন র্যাকন কিসের একক, নিউটন কিসের একক, রেপ্লিকন কিসের একক, সিস্টনটা কিসের একক। পরীক্ষাতে মেডিকেল ভর্তি পরীক্ষাতে অলরেডি কোশ্চেনগুলো আসছে, এবং এগুলো সুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট, তুমি এগুলো বাদ দিতেই পারবা না। কথা কি বুঝছো? ওকে, জিনের বৈশিষ্ট্য এগুলো আমাদের দরকার হবে না। এই জায়গাটা এবার নতুন করে অ্যাড করছে যে বিভিন্ন ধরনের জিন, যদিও আমাদের এগুলো সব মানে ম্যাক্সিমাম আমাদের জানা আছে। লিথাল জিন মানে হচ্ছে যে জিনের কারণে মরে যায়, এই যে জীবের মৃত্যুটা ঘটে। জুলজিতে ডিটেলস আছে, আমাদের এত কিছু দরকার নেই। অঙ্ক জিন মানে কি দেখো, এটা একটা নতুন টার্ম। অঙ্ক কথাটা মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে। তাহলে যেই জিন ক্যান্সার সৃষ্টি করে সেই জিনকে আমরা বলবো অঙ্ক জিন। সহজ হিসাব। সেক্স ক্রোমোজোমাল জিন মানে হচ্ছে আমরা জানি এক্স ওয়াই জিন, ঠিক আছে। সেক্স ক্রোমোজোমাল জিন, অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোমে যদি কোনো সমস্যা থাকে তাকে আমরা বলবো সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। সবার সহজ কথায় এরকম ডিজিজ কি কি আছে? একটা হিমোফিলিয়া আছে, একটা কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা আছে। আমরা এটা জরুরিতে জানি, আমরা এগুলো পড়ছিলাম, ঠিক আছে। ট্রান্সজিন মানে কি জানো? ট্রানজিশন করা, অর্থাৎ উদ্ভিদ প্রাণী থেকে একটা জিন নিয়ে আরেকটা জিনে দিয়ে দেওয়া, অর্থাৎ একটা উদ্ভিদ থেকে একটা জিন ইয়াটা আইসোলেট করে আরেকটা উদ্ভিদে দিয়ে দেওয়া, এটা হচ্ছে ট্রান্সজিন। এরকম প্রাণীদেহ থেকেও সম্ভব, প্রাণী থেকে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে জিনটা লোকেট করা বা জিনটা ট্রান্সমিশন করাটা হচ্ছে কি ট্রানজিনের কাজ। এগুলোর বেশি কিছু ইম্পর্টেন্ট না। সিউডোজিন মানে হচ্ছে ডিএনএ যে অংশ নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সিউডো মানে হচ্ছে আজাইরা জিন, বাইক্কা জিন আর কি। ওটা স্বাভাবিক অবস্থায় জিনের তো নিষ্ক্রিয় থাকে ম্যাক্সিমামই, কিন্তু ডিএনএ যে অংশটা নিষ্ক্রিয় থাকে তাকে আমরা কি বলি? সিউডোজিন, ঠিক আছে। এই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার লেখা জিন, অঙ্ক জিন, যেগুলো আমরা টার্মিনোলজি গুলা কোনটা দ্বারা কি বোঝায় সেটা পড়লেই হবে, নতুন টপিকস।
ইম্পর্টেন্ট। এবার দেখো এই শব্দটা জিনোম কাকে বলে? কোন প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোম বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। আমি জানি কিছুই বুঝো না, এগুলো কি বলছি না বলছি সাদার মাথা। আসলে সহজ কথা কি জানো? জিনোম মানে কি? জিনোম মানে হচ্ছে তোমার যদি যতগুলো ক্রোমোজোম আছে একটা সেলের ভিতরে তুমি কয়টা ক্রোমোজোম, ডিপ্লয়েড সেল যদি হিসাব করো তাহলে 2n ক্রোমোজোম মানে 46টা ক্রোমোজোম আছে। আমি ধরলাম 46টা ক্রোমোজোম ধরলাম, তুমি একটা ছেলে, তার মানে তোমার ক্রোমোজোম হচ্ছে 44টা ক্রোমোজোম তোমার সেম, এক থেকে নাম নিউমেরিক্যাল ক্রোমোজোম, আর 45 এবং 46 জোড়া ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই। এইরকম 43-23 জোড়া ক্রোমোজোম থেকে আমি যদি তোমার 46টা ক্রোমোজোমকে একটা সেট করি, তাহলে সেই সেট থেকে যে জিনিসটা আসবে সেটা কিভাবে দাঁড়াবে? একটা সেটে 23টা আসবে আর একটা সেটে 23টা আসবে। প্রত্যেকটা সেটকে আমি একটা ক্রোমোজোম মানে একটা জিনোম বলবো। খেয়াল করছো? একটা সেল, একটা সেলের ভিতরে ক্রোমোজোম হচ্ছে কয়টা? 46টা। 46টা ক্রোমোজোমে আমি দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগে ভাগ করব। এই দুইটা ভাগে যে আমি ভাগ করব, প্রত্যেকটা ভাগকে আমি কি বলবো? এক একটা জিনোম বা এক একটা জিনোমের সেট। তাহলে একটা ভাগে কয়টা? 30টা ক্রোমোজোম, আরেকটা সেটে কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। 23টা ক্রোমোজোম মিলে হচ্ছে একটা জিনোম। খেয়াল করছো? তাহলে আমি যদি বলি একটা ডিপ্লয়েড সেলে কয়টা ক্রোমোজোম, তুমি বললো 46টা। একটা ডিপ্লয়েড সেলে কয়টা জিনোম? দুইটা জিনোম। একটা জিনোমে কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। একদম সহজ হিসাব, একদমই সহজ হিসাব। এক সেট ক্রোমোজোম মানে কি বলতো? দুইটি ক্রোমোজোম। সহজ কথা না? একটা ডিপ্লয়েড সেলে কয়টা ক্রোমোজোম? 46টা ক্রোমোজোম। কথা কি বুঝছো? এক। তাহলে একটা ডিপ্লয়েড সেলে যতটা ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমগুলোকে 23টা করে আলাদা করলে প্রত্যেকটা সেটকে আমি এক একটা জিনোম বলি। সেই হিসাব মতে প্রত্যেকটা ডিপ্লয়েড সেলে কয়টা জিনোম থাকে? দুইটি জিনোম থাকে। ঠিক আছে? ওকে। বিজ্ঞানী রিংক্লার শব্দটি ব্যবহার করছে, জিনোম শব্দটা লাগবে। কোন বিজ্ঞানী জিনোম শব্দটি ব্যবহার করছে এটা একটু পড়ে ফেলবা। তারপর এখানে কতগুলো কথা আছে, যদি এগুলো তোমাদের দাগা নেই আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। দেখো মানুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে বেশি সংখ্যক জিন থাকে, ওয়াই ক্রোমোজোমে জিন থাকে কম থাকে, কিন্তু কতটি থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। জাস্ট এক্স ক্রোমোজোমে জিন বেশি থাকে এতটুকু পড়লে হবে। দেখো মানুষের যতগুলো জিন আছে ম্যাক্সিমাম জিন হচ্ছে পাইকারি মানে নিষ্ক্রিয় জিন, 98 ভাগই থাকে নিষ্ক্রিয়। খেয়াল করছো ব্যাপারটা? 98 ভাগই থাকে নিষ্ক্রিয়, মাত্র 2% জিন থাকে আমাদের অ্যাক্টিভ। তাতে আমাদের কত অহংকার, তাই না? মাত্র 2% জিন থাকে আমাদের অ্যাক্টিভ, আর 98 ভাগই থাকে কি নিষ্ক্রিয়। তাতে একজনকে বলে না তুই আমাকে চিনিস, এই 2% জিনের কারণে একজনকে চিনতে চায়। কথা কি বুঝছো? যেগুলো নিষ্ক্রিয় থাকে সেগুলো আমরা বলি জাঙ্ক জিন, মানে বুঝো তো, জাঙ্ক ফুড বলে না, যে বাইকা জিন আর কি। ওকে। মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জি কতটুকু মিল আছে, গরিলা কতটুকু মিল আছে একটু পড়তে পারো, বাট আমি যে পড়াগুলো পড়াইলাম এখন, জিনোমটা কি, কে আবিষ্কার করছে, কোন ক্রোমোজোমে জিনের সংখ্যাটা বেশি, সেগুলো একটু পড়ে ফেলবা, ইম্পর্টেন্ট। এগুলো আর তেমন কিছু দরকার নেই এখান থেকে। এই তিনটা জিনিস একটু রিডিং করে ফেলবা, তিনটা লাইন, এক দুই, তিনটা লাইন একটু রিডিং করে ফেলবা। ওকে। এই আরটা চারটা স্টেট একটু রিডিং করে ফেলবে এগুলা। এগুলো ছোট ছোট কথাবার্তা বলে। তারপর আসলে দেখো আদি কোষের জিন প্রকাশ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আদি কোষ যখন জিনটা প্রকাশ করে তাদের মাধ্যমে এই জিনটা প্রকাশের ইউনিটকে বলা হচ্ছে অপেরণ। দেখো আমাদের প্রত্যেক কোষের জিনগুলো প্রত্যেকটা সেপারেটলি কাজ করতে পারে, কিন্তু আদি কোষে তো পারে না রে ভাই। আদি কোষে একটা মানে এটা কি করতে পারে, এটা ইউনিট হিসেবে কাজ করে। তাহলে আদি কোষের জিন প্রকাশ করে কিসের মাধ্যমে? অপেরণ। এখন আমি যদি বলি প্রকৃত কোষে কি অপেরণ থাকে, তুমি বলবে না থাকে না। ক্লিয়ার? তাহলে আদি কোষের জিন প্রকাশ করার মাধ্যমে আমরা কি বলবো? অপেরণ বলবো। ফাইন। এর চারটি অংশ থাকে, একটি গাঠনিক জিন, একটি উদ্দীপক জিন, একটি চালক জিন এবং একটি রেগুলেটর জিন। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কিভাবে আসে? নিচের কোনটি অপেরণের অংশ নয়? গাঠনিক জিন, চালক জিন, উদ্দীপক জিন, তারপর নিয়ন্ত্রক জিন দিলে কত জিন লাগাই দিবে, অনেক অনেক জিন নাম দিয়ে দিবে, তুমি চারটা জিনের নামটাই বলবা। কথা কি বুঝছো? এখানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট শুধু নামটা বলবে যে কোনটি অপেরণের অংশ নয়। ওকে। প্রকৃত কোষে জিন প্রকাশ এগুলো আমাদের লাগবে না। জেনেটিক কোড আমাদের লাস্টের টপিক চ্যাপ্টারটার মধ্যে। খুবই সহজ একটা কথা, জেনেটিক কোড মানেটা কি? আমি যে প্রথমে তোমাদেরকে বললাম যে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে কয়েকটা জিনের মাধ্যমে প্রকাশ করা যায়, কিন্তু কোন জিন কি কাজ করবে সেটা একটা কোড হিসেবে আসে, এটাকে আমরা বলি জেনেটিক কোড। যদি আমাদের সংখ্যাটা লাগবে না, আমরা দেখো আমরা কি পড়বো। দেখো এখানে কতগুলো খুচরা খুচরা লাইনগুলো আছে, কি পড়বো? মানুষের ইনসুলিন একটি প্রোটিন,
এটা কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 51টা অ্যামাইনো অ্যাসিড আছে, শেষ, আর কিছু না। মানুষের ইনসুলিন তৈরির জিন থাকে কত নম্বর ক্রোমোজোমের খাটো বাহু শীর্ষে? একটা ক্রোমোজোমের খাটো বাহু থাকে এবং লম্বা বাহু থাকে। খাটো বাহু শীর্ষে থাকে ইনসুলিন তৈরির জিন। অর্থাৎ তাহলে যেই সকল মানুষের ইনসুলিন তৈরি হবে না, আমি ধরেই নিতে পারবো যে সেই সকল মানুষের 11 নম্বর ক্রোমোজোমের সমস্যা। 11 নম্বর ক্রোমোজোম কিন্তু অটোসোম, নট সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের জিনিসগুলো বাপ মা থাকলে পোলাপাইনার হয়, বাচ্চা কাচ্চার হয়। অটোসোমাল জিনিসগুলো কিন্তু বাপ মা থাকলে কিন্তু কি হয় না, বাচ্চা কাচ্চার হয় না। এটা যে কোনো কারোই হতে পারে, সন্তানের হইতেও পারে, নাও হইতে পারে। কথা কি বুঝছো? এটা হলো কথা। এই কারণে আমরা অনেক সময় মনে করি যে হয়তো আমার বাপের ডায়াবেটিস থাকলে মার ডায়াবেটিস হতে পারে, মানে আমার ডায়াবেটিস হতে পারে, কিন্তু না। একটা কথা বলা হচ্ছে যে মায়ের, এটা একটা অন্যরকম কথা। বাবা যদি ডায়াবেটিস থাকে, সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে অনলি 10%। মায়ের যদি ডায়াবেটিস থাকে, সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে অনলি 4%। কিন্তু আমরা ধরেই নিই বাপ মার ডায়াবেটিস থাকলে মনে হয় আমার ডায়াবেটিস থাকতে পারে। কথা কি বুঝছো? যেই জিনিসগুলা এক্স ক্রোমোজোম, সেই জিনিসগুলো মানে এক্স ক্রোমোজোমাল ডিজিজ, মানে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের সমস্যা হলে ডিজিজগুলো হয়, সেটা মনে রাখতে হবে। বাপ মাদের সমস্যা থাকলে সন্তানের হতে পারে, আদারওয়াইজ না। ঠিক আছে? তাহলে ইনসুলিনের সমস্যা মূলত কোন ক্রোমোজোমে? 11 নম্বর ক্রোমোজোমে। দেখবে যে আমার বাপ মার ডায়াবেটিস নাই, আমার ডায়াবেটিস হতেই পারে। কারণটা কি? এটা অটোসোম, এটা আমার ক্রোমোজোমের সমস্যা, আমার বাবার না, আমার বাবার সাথে এটা কোনো লিঙ্ক আপ নাই। এগুলো তোমাদের লাগবে না, জাস্ট এমনি বলা আর কি। 11 নম্বর ক্রোমোজোমের সমস্যা হলে কি হবে? ইনসুলিন তৈরি হবে না। ওকে, এগুলো আমি দাগাই দিব তোমাদেরকে। এখানে একটা কথা আছে যে জেনেটিক কোড হচ্ছে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি খুবই ইম্পর্টেন্ট। বংশগতির ভিত্তি কি, বংশগতির ভৌত ভিত্তি কি, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তিটা কি, খুবই ইম্পর্টেন্ট। এটা জেনেটিক কোড, একটু পড়ে ফেলবা। এখানে তেমন কিছু নাই। জেনেটিক কোডের মধ্যে শুধুমাত্র যতবার পরীক্ষাতে আসছে সব এই বৈশিষ্ট্য থেকে আসছে। তোমাদের এই লেকচারের শেষ হাফটা দাগানো নাই তো, তো আমি ইনশাআল্লাহ দাগায় দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে? জেনেটিক কোড করে ট্রিপলেট নিয়ে গঠিত, 64 ট্রিপলেট নিয়ে গঠিত। একটু চিত্রটা খেয়াল করো। এখানে তুমি গুনে দেখবে এখানে 64 ট্রিপলেটই আছে, কিন্তু প্রত্যেকটা ট্রিপলেটই কি করতেছে দেখো, চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবা। প্রত্যেকটা ট্রিপলেটই কোনো না কোনো ভাবে প্রোটিন তৈরি করার ট্রাই করতেছে। কিন্তু 3টা ট্রিপলেট আছে যারা কিনা প্রোটিনকে বন্ধ করে। দেখো আমি চিত্রটাকে খেয়াল করে, কিন্তু বইতেও আছে UAA, UAG, UGA। ঠিক আছে? দেখো লেখা আছে বন্ধের নির্দেশ, মানে কি? এগুলো বন্ধ হওয়াটা নির্দেশ করে, মানে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। প্রোটিন সিনথেসিস হতে দেয় না, পরীক্ষাতে আসে। নিচের কোনটি প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে? তো আসবে না, প্রোটিন সিনথেসিস বন্ধ করে। UAA, UAG, UGA, এই 3টা ট্রিপলেট মাস্ট তোমাদেরকে মুখস্থই করতে হবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর আসলে দেখো AUG এটা করে কি, এটা প্রথমে পড়ালাম যে AUG হচ্ছে প্রোটিন তৈরি করার বা ট্রান্সলেশনের শুরুতে কে নির্দেশ করে? AUG, যেটা কি নির্দেশ করে? মিথিওনিন। ঠিক আছে? আমরা এখান থেকে এগুলোই পড়বো। এই দেখো জেনেটিক কোড বা কোডন শব্দটা 3 অক্ষর বিশিষ্ট বা ট্রিপলেট হয়। জেনেটিক কোডগুলো সার্বজনীন, এগুলো একটু পড়বা। কখনো ওভারল্যাপিং হয় না, যেখানে নন ওভারল্যাপিং বলা হয়। দেখো এখানে কখনোই দুইটা কোড একরকম হবে না, এটা নন ওভারল্যাপিং বলা হয় আর কি। ঠিক আছে? দেখো শুরুর কোড এবং সমাপ্তি কোড সুনির্দিষ্ট, খেয়াল করছো? শুরুর কোড কোনটা? AUG। AUG কাজ করলে শুরু হবে। সমাপ্তি কোড কোনটা? ওই যে বাকি 3টার সমাপ্তি কোড। শেষ। এগুলো পড়ে ফেলতে হবে, আর কিছু লাগবে না এখান থেকে। ঠিক আছে? এই 8টা বৈশিষ্ট্য পড়বা, এই 8টাই পরীক্ষাতে আসে। এবার দেখো বংশগতি নির্ণয়ে ডিএনএ এর ভূমিকা। এখানে তেমন কিছু নেই, এখানে পড়া কিছু, জাস্ট এই কথাটা পড়তে হবে যে বংশগতির রাসায়নিক ভিত্তিটা কি। প্রথম লেকচারে তোমাদেরকে এই জিনিসটা বলছিলাম, বংশগতির ভৌত ভিত্তি কি, বংশগতির রাসায়নিক ভিত্তি কি। এবং দেখো আজকে যেটা পড়ালাম সেটা হচ্ছে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তিটা কি, খুবই ইম্পর্টেন্ট। বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তিটা আসলে কি, আমি আবার দাগাচ্ছি। দেখো বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, মানে এটা কতবার পড়বা, খুবই ভালো করে পড়তে হবে। ঠিক আছে? বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তিটা। ঠিক আছে? তারপরে এবার দেখো এই চ্যাপ্টারে এইবারে তোমাদের জন্য প্রথমবার এই এই অধ্যায়ের দক্ষতা অর্জন বলে একটা টপিকস অ্যাড করছে। এটা আসলে কি জানো, পুরো চ্যাপ্টারটার সামেশন করলে যা হয় তা কতগুলো পয়েন্ট আকারে এখানে দেওয়া হয়েছে। তুমি নিজে পড়ে দেখবা যে প্রত্যেকটা পয়েন্টই আমরা কোনো না কোনো ভাবে আলোচনা করছি। কিন্তু এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে দেখবা, এই যে দক্ষতা অর্জন যে জিনিসগুলো, এটা তুমি পড়বা শেষের দিক দিয়ে, মানে চ্যাপ্টারটা শেষ করার পরে
ওই 72টা বা 73টা যে জিনিসগুলো আছে সেটা একটু নিজেরা রিডিং করে ফেলবা। তুমি দেখবে প্রত্যেকটা জিনিসই আমরা পড়াই গেছি যেগুলো সুপার ডুপার ইম্পর্টেন্ট বা যেগুলো কাজের মধ্যে আমরা বলছিলাম। তবে তোমার কাজ হবে বোটানিতে যখন প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, চ্যাপ্টারের শেষে তোমাদের ফিজিক্সের মতো এই জিনিসটা ছিল যে দক্ষতা অর্জন বলে একটা প্যারা ছিল, সেই প্যারাটা জাস্ট রিডিং পয়েন্টগুলো একটু রিভিউ করে ফেলবা। ইন দ্যাট কেসে তুমি যদি কোনো প্রবলেমে ফেস করো, ইনশাল্লাহ আমরা তো আছি, সেখানে তোমাদেরকে আমরা সলভ করে দেবো, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইন এই লেকচারের এই সেগমেন্টটা, ঠিক আছে? আমরা আমাদের নেক্সট সেগমেন্টে যাচ্ছি, সেটা হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ওকে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাতে প্রতিবারই কোশ্চেন আসে, প্রত্যেকটা বারই কোশ্চেন আসে। কথা কি বলছো? এবং এই চ্যাপ্টারটা খুবই সহজ। আমি ব্রায়োফাইটা, টেরিডোফাইটাকে একটা একটা পার্থক্যতে নিয়ে আসছি। ওই পার্থক্যটা তুমি যখন পড়বা দেখবে যে তোমার আর কিছুই বাকি থাকে না, মানে এই চ্যাপ্টারটা পড়ার জন্য। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যখন বায়োফাইটার টেরিডোফাইটার রিভিশন দিবা, শুধু আমার ওই পার্থক্যটাই তুমি রিভিশন দিলেই হবে। সো ওই পার্থক্যটা খুব ভালো করে পড়বা, এবং ওই পার্থক্যের বাইরে খুব একটা বেশি কিছু আর পড়তে হয় না। সো আমি পার্থক্যটা বলে দিব আগে তোমাদের ফার্স্ট অফ অল, দেন আমরা চ্যাপ্টারের ভিতরে যাবো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে ওকে, আমরা এবার দেখি ব্রায়োফাইটা টেরিডোফাইটা একটু শুরু করি, হ্যাঁ? আসিফ ভাই, আমার ওই ইয়েগুলোটা ফাইলস গুলা এইটা দিলাম। ঠিক আছে, দেখো আমরা এই ব্রায়োফাইটার টেরিডোফাইটার পার্থক্য যখন পুরো পুরো চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারটাকে আমি একটা পার্থক্যতে নিয়ে আসলাম। সে পার্থক্যটা কোনটা? এই পার্থক্যটা আমি জুম আউট করবো, তোমরা অলরেডি হয়তো পিডিএফ পাবা, না পেলে যাবা কালকে আমাকে দেখবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকের ক্লাসে যেহেতু আমাদের একটু ডিস্টার্ব হয়েছে, তো এটাকে একটু মেনে নিবা, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে ওই চকবাজারের ওয়াইফাই ডাউন, হ্যাঁ, সার্ভারটা ডাউন হয়েছে। ওকে, এবার দেখো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা তুমি পার্থক্যটা কিভাবে বলো? ব্রায়োফাইটাকে আমরা বলি লিভার ওয়ার্ট, লিভার ওয়ার্ট মনে রাখতে হবে, কোনটা লিভার ওয়ার্ট? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাকে আমরা কি বলি? মস বলি। টেরিডোফাইটাকে আমরা কি বলি? সান ফার্ন বলি, বা শুধু ফার্ন বলি। টেরিডোফাইটার উদাহরণটা কি? ফার্ন বা সান ফার্ন, ঠিক আছে? ব্রায়োফাইটা অপুষ্পক, টেরিডোফাইটা অপুষ্পক, দুটোই অপুষ্পক, আমাদেরকে এটা মনে রাখতে হবে, দুটোই কিন্তু অপুষ্পক। কথা কি বলছো? বহুকোষী কোনটা বলা? ব্রায়োফাইটার বুনো বহুকোষী, দেহ বহুকোষী, জননাঙ্গ বহুকোষী। কথা কি খেয়াল করছো? তাহলে ব্রায়োফাইটার কি আসলে বহুকোষী? ভ্রূণ বহুকোষী, দেহ বহুকোষী, জননাঙ্গ বহুকোষী, আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। এটাও টেরিডোফাইটার সেম, টেরিডোফাইটারও কিন্তু দেহ বহুকোষী, জননাঙ্গ বহুকোষী এবং ভ্রূণ বহুকোষী। তাহলে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে পার্থক্য করলে কিন্তু এই দুটো জিনিস সেম। ব্রায়োফাইটা অপুষ্পক, টেরিডোফাইটা অপুষ্পক। ব্রায়োফাইটা বহুকোষী, টেরিডোফাইটা বহুকোষী। কথা কি বুঝছো? সো আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে। ওকে, তারপরে এবার দেখো ব্রায়োফাইটার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যেমন ব্রায়োফাইটা উভচর। নিচের কোনটি উভচর উদ্ভিদ? ব্রায়োফাইটা। সর্বাপেক্ষা সরল উদ্ভিদ বলা হয় কাকে? ব্রায়োফাইটাকে বলা হয়। ব্রায়োফাইটা বা দেহটা কিরকম? থ্যালয়েড। থ্যালয়েড কি জিনিস সেটা আমরা একটু পরে আবার বুঝিয়ে দেব বই থেকে। থ্যালয়েড। এবার দেখো টেরিডোফাইটা আলাদা কিছু জিনিস আছে, যেমন টেরিডোফাইটা আমরা কি দেখি? হ্যাটারোমরফিক জনুক্রম দেখি। টেরিডোফাইটা কি করে? মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। টেরিডোফাইটা যে বংশবৃদ্ধিটা করে সেটা কোন প্রক্রিয়ায় করে? অর্ধবায়বীয় প্রক্রিয়ায় করে। এই শব্দগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় লেখা আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তুমি একসাথে করে পড়ো, হোপফুলি তোমাদের এটা মনে থাকবে। এবার দেখো ব্রায়োফাইটার দেহটা কিরকম? গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট কি? হ্যাপ্লয়েড। টেরিডোফাইটার গ্যামেটোফাইট কিরকম হবে? ডিপ্লয়েড। এটা কিরকম হবে? স্পোরোফাইট। ওকে, এবার দেখো ব্রায়োফাইটার স্পোর কিরকম? হোমোস্পোর। ব্রায়োফাইটার স্পোরতে কি কি তুমি পাবা? প্রোটানেমা পাবা, প্রোটানেমা। তাহলে টেরিডোফাইটার স্পোর থেকে তুমি কি পাবা? প্রোথেলাস পাবা, প্রোথেলাস। কথা কি বুঝছো? তাহলে কোশ্চেন সিম্পল, ব্রায়োফাইটার স্পোর থেকে উৎপন্ন হয় প্রোটানেমা, টেরিডোফাইটার স্পোর থেকে উৎপন্ন হয় প্রোথেলাস। এবার সবচেয়ে বড় কথাটা খেয়াল করো, আর্কিগোনিয়াম এবং অ্যান্থিরিডিয়াম। আর্কিগোনিয়াম হচ্ছে মহিলা, অ্যান্থিরিডিয়াম মানে হচ্ছে পুরুষ। এবার দেখো ব্রায়োফাইটার মহিলা কিরকম? ফ্লাক্সের মতো। এটাও সেম, এই যে টিক মার্ক যেটা দেওয়া আছে, টিক মার্ক মানে হচ্ছে টেরিডোফাইটার ও মহিলারা কিসের মতো? ফ্লাক্সের মতোই হবে। কথা কি বলছো?
এবার দেখো ব্রায়োফাইটার পুরুষ কিরকম, নাশপাতি আকার, নাশপাতি পরীক্ষাতে ইম্পর্টেন্ট, যে ব্রায়োফাইটার পুরুষ কিরকম, নাশপাতি শেপ, কথা কি বলছো? আর টেরিডোফাইটার পুরুষ কিরকম, গোল, গোল, গোল শেপ। কি পড়তে হবে দেখো, ব্রায়োফাইটার মহিলারা যেরকম, টেরিডোফাইটার মহিলারা সেরকম। ব্রায়োফাইটার পুরুষ কিরকম, নাশপাতির মতো। টেরিডোফাইটার পুরুষ কিরকম, গোল। টেরিডোফাইটার পুরুষ গোল, এটা একটু কেমন জানি শুনতে লাগে, তাই না? যাই হোক, মেনে নাও আর কি করবো আর। আসো, ব্রায়োফাইটা শুক্রাণু কিরকম, দ্বিপ্লাদেলা। টেরিডোফাইটা কিরকম, বহুপ্লাদেলা। একটা কথা মনে রাখবে, দ্বিপ্লাদেলা ব্রায়োফাইটা, বি দ্বিপ্লাদেলা। টেরিডোফাইটা হচ্ছে টেরিস মানে পলি, পলি মানে হচ্ছে বহুপ্লাদেলা। কি বললাম খেয়াল করো আবার, ব্রায়ো মানে বায়ন, বায়ন মানে হচ্ছে দুই, দুই মানে হচ্ছে কি দ্বিপ্লাদেলা। টেরিডোফাইটা মানে পি আছে, পি মানে পলি, পলি মানে বহুপ্লাদেলা। পরীক্ষা থেকে যেটা আসে সুপার ডুপার ইম্পর্টেন্ট। ভাস্কুলার বান্ডেল, ভি, ভি মানে হচ্ছে ভাস্কুলার বান্ডেল, বাংলায় যাকে আমরা বলি পরিবহন টিস্যু। তাদের পরিবহন টিস্যু আছে। মস বা বায়োফাইটার কোনো কি নাই, পরিবহন টিস্যু নাই। টেরিডোফাইটার একটা পরিবহন টিস্যু আছে, তাকে আমরা বলি হেড্রোসেন্ট্রিক। খুবই ইম্পর্টেন্ট, হেড্রোসেন্ট্রিক মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক। আমরা ভাস্কুলার বান্ডেল নিয়ে ডিটেইলস পড়বো যখন আমরা কি বলে টিস্যু এবং টিস্যু জন্যটা পড়বো। আশেপাশে দেখো প্রজাতি, ব্রায়োফাইটার প্রজাতি হচ্ছে রিক্সিয়া। এই রিক্সার কয়টা প্রজাতি বাংলাদেশে আছে, 45টা প্রজাতি বাংলাদেশে আছে। আর ওয়ার্ল্ডে কয়টা প্রজাতি আছে, 200টা। তাহলে দেখো রিক্সার 45টা আছে বাংলাদেশে, আর ওয়ার্ল্ডে আছে 200। একইভাবে টেরিসের কয়টা প্রজাতি বাংলাদেশে আছে, বিডিটি আছে 16, ওয়ার্ল্ডে আছে 250। এগুলো ছোট ছোট এমসিকিউ, তো এগুলো আসলে মনে থাকে না, তুমি এভাবে পড়বা। আশেপাশে দেখো প্রজাতিতে খেয়াল করো। ব্যবহার, ব্রায়োফাইটার একটাই ব্যবহার আছে, পরিবেশ দূষণের সূচক হিসেবে কি ব্যবহার করা হয়, ব্রায়োফাইটার। আমরা যখন আমাদের শৈবাল চর্চা করবো, সেখানে লেখা থাকবে বায়ু দূষণের নির্দেশক কোনটা। যাক এটা আমি না বলি, আপাতত আমরা এই জিনিসটা এইভাবে পড়বো যে পরিবেশ দূষণের সূচক কোনটা আর বায়ু দূষণের সূচক, বায়ু পরিবেশ দূষণের সূচকটা কোনটা, ব্রায়োফাইটা। আর টেরিডোফাইটার ব্যাপারটা কিরকম, সার সাজানো, কথা কি বলছো? অর্থাৎ সার হিসেবে ব্যবহার করা হয়, শাক হিসেবে খাওয়া হয়, গছ সাজাতে কাজে লাগে। তোমাদের বইতে আছে, মিলাই নিবা তোমরা এই জিনিসগুলো। এবার দেখো ব্রায়োফাইটার মূল নাই। এখন মূল নাই কি থাকবে, কিছু। ওকে, দেখো তাহলে আমাদের যে আমরা পড়ছিলাম যে ব্রায়োফাইটার মূল নাই, তাহলে মূলের পরিবর্তে কি আছে, রাইজয়েড আছে। আর কি আছে, স্কেল আছে। আমাদের পড়তে হবে কি, রাইজয়েড এককোষী, স্কেল বহুকোষী। এগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম ভুল হয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আর এই ভুলগুলো হচ্ছে এমন না তুমি না জেনে ভুল করবে না, এগুলো তুমি অনেকবার পড়বা কিন্তু পরীক্ষা হলে পারবা না, এটা হচ্ছে সেই ভুল। এবার দেখো রাইজয়েড হচ্ছে এককোষী, রাইজয়েডের কাজটা কি, পুষ্টি শোষণ করা। স্কেলের কাজটা কি, দেখো পানি শোষণ করা। সূক্ষ্ম পার্থক্য কিন্তু, ঠিক আছে, ভালো করে পড়বা। কাণ্ডের ব্যাপারটা চলে আসো, কাণ্ড রাইজোম দিয়ে গঠিত, আর পাতায় থাকে র্যাকিস। টেরিডোফাইটার কাণ্ডে থাকে রাইজোম। এই রাইজোমে কোন টিস্যু থাকে, প্যারেনকাইমা টিস্যু থাকে। রাইজোমে একটা র্যামেন্টাম থাকে, র্যামেন্টাম কি কালার হয়, বাদামি। মনে রাখতে হবে যে পাতা সবুজ, কিন্তু র্যামেন্টাম যে পাতায় থাকে সেটা হচ্ছে বাদামি কালারের পাতা। বুঝতে বুঝছো? পাতায় কি থাকে, র্যাকিস থাকে। র্যাকিস কি রকম দেখতে, স্ক্লেরেনকাইমা। পরীক্ষাতে প্রশ্নটা কি আসবে, রাইজোম কোথায় থাকে, কাণ্ডে। কোন টিস্যু, প্যারেনকাইমা। র্যাকিস কোথায় থাকে, পাতায়। পাতার মধ্যে কোন ইয়ে থাকে, স্ক্লেরেনকাইমা। এই যে আমি তোমাদেরকে ইন টোটাল ব্রায়োফাইটার টেরিডোফাইটার পার্থক্যটা বললাম, তোমরা নিজেরা এটা এইভাবে নোট করবা, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে এইভাবে রিভিশন দিবা। ইন কেস চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার সময় এটা রিভিশন দিয়ে পরীক্ষা হলটা যাবে না। দ্যাটস ইট। কথা কি বলছো? সুপার ডুপার ইম্পর্টেন্ট। যদি এখান থেকে তোমার কোনো জিনিস বুঝতে সমস্যা হয়, আমি তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে, কালকে আমাকে জানাই দিবা, ঠিক আছে? আসো এবার আমরা চ্যাপ্টারে চলে যাই। আমি আর চ্যাপ্টার সম্বন্ধে তেমন কিছু আর বলবো না, ঠিক আছে? খুবই সহজ জিনিস। এটা কি দেখো, অপুষ্পক, এগুলো নিয়ে কথা বলবো না। ব্রায়োফাইটাকে কি বলা, উপচার বলা হয়, বলবো না, কারণ আমরা এগুলো অলরেডি বলে ফেলছি। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য সুপার ইম্পর্টেন্ট, যেটা আমরা অলরেডি বলেও আসছি। হ্যাঁ, এখানে দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করে দেখো, কিছু বলবো না। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য দেখো, আমি একটা পয়েন্ট বলতে চাই, ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। ওকে, দাঁড়াও। Okay, এই যে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, এটা একটু পড়ে বলতে পারো যে আদি বৈশিষ্ট্য। এটা আমি দেখো লেখা আছে HR। HR মানে হচ্ছে হালকা রিডিং, এটা পরীক্ষাতে আসে না। তো ক্লাস টেস্টের কোশ্চেন, বোর্ড মানে মানে তোমার টিউটোরিয়াল কোশ্চেনগুলোতে আসতে পারে। এগুলো একদম একদম ভিতরের কোশ্চেনগুলো যদি হয় এরকম হয়। আদি বৈশিষ্ট্য কোনগুলো দেখো, ব্রায়োফাইটার হ্যাপ্লয়েড, ব্রায়োফাইটার থ্যালয়েড। আচ্ছা, থ্যালয়েড জিনিসটা একটু বলে আসি। থ্যালয়েড মানে কি,
যাদেরকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, অর্থাৎ ব্রায়োফাইটের মূলও নাই, কাণ্ডও নাই, পাতাও নাই, তুমি বিভক্ত করতে পারবে না, এটাকে আমরা থ্যালয়েড বলা হয়। এগুলো ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য। জাস্ট একটু পড়ে বললো, ব্রায়োফাইটের ভাস্কুলার বান্ডল নাই, আমরা পড়ে আসছিলাম কিন্তু। ব্রায়োফাইটে কবুতর উদ্ভিদ বলা হয়, মানে এগুলো আর কিছু পড়ার নাই তোমার, ঠিক আছে? এগুলো অলরেডি দাগানো আছে, এগুলো জাস্ট দেখে ফেলবা। এবার দেখো ব্রায়োফাইটার বাহ্যিক গঠন। এই যে ব্রায়োফাইটার গ্যামেটোফাইট, এই যে থ্যালাস, এই থ্যালাসটা দেখতে কিসের মতো? কথা কি বুঝছো? ব্রায়োফাইটার থ্যালাসটাও থ্যালয়েড। আর থ্যালয়েড মানে কি? মূল কাণ্ড পাতা। এগুলো দেখো মূল কাণ্ড পাতা বিভক্ত করতে পারবা? পারবা না। কিন্তু এই থ্যালাস দেখতে কিসের মতো? গোলাপের পাপড়ির মতো। শব্দটা তোমাদের সাথে খুবই পরিচিত আমি জানি। তোমাদের হয়তো অনেকের আবার এই এই শব্দটা পড়লে কার কথা মনে পড়ে যায়, যার কথা মনে পড়ে কিন্তু একটি রিক্সার কথা ভুলে যাবে না। কথা কি বুঝছো? যে রিক্সার ও রোজের দেখতে কিসের মতো? গোলাপের পাপড়ির মতো। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে এবার দেখো রে ভাই, নিচে দেওয়া আছে বহুকোষী স্কেল, এককোষী রাইজয়েড। এগুলো কিন্তু আমি পার্থক্যতে অলরেডি বলে আসছি বলে এখন আর কিছু বলবো না, ঠিক আছে? এবার দেখো ব্রায়োফাইটার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। থ্যালাসকে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, নিচের দিকে থাকে বর্ণহীন সঞ্চয় অঞ্চল এবং লাস্ট থাকে নিম্নত। কি পড়তে হবে দেখো, আগে তিনটা অঞ্চল নামটা পড়বা। ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, এখানে কি থাকে? বায়ু প্রকোষ্ঠ বা এয়ার চেম্বার থাকে। এই যে দেখো, এই চিত্রে খেয়াল করো, এই যে বায়ু প্রকোষ্ঠ থাকে বা এয়ার চেম্বার থাকে, কোথায় থাকে? ফটোসিনথেটিক অঞ্চলে। পরীক্ষাতে আসে দেখো, বায়ুর প্রকোষ্ঠগুলো কোথায় থাকে? ফটোসিনথেটিক অঞ্চলে। নিজেই খেয়াল করো, মাঝখানে সঞ্চয় অঞ্চল কোন কোষ দিয়ে গঠিত? প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। কথা কি বুঝছো? নিচে খেয়াল করে নিম্নতক, তাহলে আমাকে কি করতে হবে? সঞ্চয় অঞ্চলটা কোন কোষ দিয়ে গঠিত? এতে প্যারেনকাইমা। শেষ। তারপরে এবার দেখো নিম্নতক, আবারও সেই আগের মতো এককোষী রাইজয়েড, বহুকোষী স্কেল। পার্থক্যের মধ্যে ছিল, পড়ে ফেলবা। তারপরে এবার দেখো, ওই যে তোমাকে পড়াইছিলাম কিনা, প্রথমে পার্থক্যতে ছিল ব্রায়োফাইটার পুরুষ দেখতে কিরকম? নাশপাতির মতো, হ্যাঁ, পুরুষ দ্বীপ লাদেলা, মহিলাগুলো ফ্লাক্সের মতো। আমরা পড়াইছিলাম, আশা করি মনে আছে তোমাদের। ওখান থেকে ওটা পড়ে ফেলবা। ব্রায়োফাইটার অর্থনীতিগুলোর মধ্যে দেখো এই লাইনটাও কিন্তু আমাদের পার্থক্যতে ছিল, পরিবেশ দূষণের সূচক, ঠিক আছে? টেরিডোফাইটাতে চলে আসো। টেরিডোফাইটাকে আমরা বলি ভাস্কুলার। মনে রাখবে টেরিডোফাইট হচ্ছে অপুষ্প। দেখো এরা হচ্ছে, এই কথাটা খেয়াল করো, এটা হচ্ছে অপুষ্প কিন্তু দেহে ভাস্কুলার টিস্যু থাকায় এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয়। ক্রিপ্টোগ্যামাস মানে কিপটা টাইপের আর কি রে ভাই। কিপটা মানে ফুল টুল দেয় না, অপুষ্প। তাহলে আমি যদি কোশ্চেনটা করি, নিচের কোনটি পরিবহন টিস্যুযুক্ত অপুষ্পক উদ্ভিদ? আনসারটা কি হবে? টেরিডোফাইট। পরিবহন টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু তো অবশ্যই আছে, এবং কোনটা অপুষ্পক নাকি সপুষ্পক? অবশ্যই অপুষ্পক। আমাকে এটাই পড়তে হবে, নাথিং এলস। ওকে, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, ঠিক আছে? এগুলো আমরা নিয়ে সামনে কথা বলতেছি পরে। এবার দেখো টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলোতে কিছুই পড়াবো না, বিকজ পার্থক্য চলে আসছে জিনিসগুলো। টেরিসের বৈশিষ্ট্য কিছুই পড়াবো না, দেখো পাতায় র্যাকিস থাকে, এগুলো আমরা পড়াবো না, এগুলো আমরা চলে চলে আসছে, ঠিক আছে? আসে এবার দেখো, টেরিসকে আমরা কি বলি? সান ফার্ন বলি। বাংলাদেশে কয়টা প্রজাতি আছে? 16টা প্রজাতি আছে। পৃথিবীতে কয়টা প্রজাতি আছে? 250টা প্রজাতি, যেটা পার্থক্য তো অলরেডি আমাদের দেওয়া ছিল, আশা করি তোমরা ওখান থেকে পড়বা। এবার দেখো টেরিসের দৈহিক গঠন। আমি এখানে একটা তোমাদেরকে দিছিলাম কি, এটা রেটিনাল ডাইজেস্ট থেকে খুব ভালো করে পড়ে ফেলবা। রেটিনাল ডাইজেস্ট থেকে পড়বা। পড়বাটা আসলে কি দেখো, এখানে খেয়াল করো, প্রথম হচ্ছে রাইজোম থাকে কাণ্ড। রাইজোম হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোম রাইজয়েড নিয়ে আমরা নগ্ন বিদ্যাপৃতিতে একদম ডিটেলস একদম ভালো করে পড়বো। আপাতত জিনিসটা দাগ দিয়ে রাখো। আর কি পড়বে এখান থেকে? দেখো ফ্রন্ট কাকে বলে, ভার্নেশন কাকে বলে, সার্সিনেট ভার্নেশন কাকে বলে, পিনা কাকে বলে, ক্রোজিয়ার কাকে বলে। তোমরা যখন ডাইজেস্টটা খুলবা, দেখবে প্রত্যেকটা পয়েন্ট ছোট্ট ছোট্ট পয়েন্ট করে দিয়ে দেওয়া আছে। যেমন পাতাকে ফ্রন্ট বলে, মুকুল কিভাবে আছে তাকে ভার্নেশন বলে, কুণ্ডলিত অবস্থা তাকে সার্সিনেট ভার্নেশন বলে, পত্র ফলককে বলে পিনা বলে, কচি পাতাকে ক্রোজিয়ার বলে। তাহলে এই যে কোনটা কি, অর্থাৎ টেরিডোফাইটা বা ফার্নের কোনটাকে কি বলে, সুপার ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেকবার অনেকবার কোশ্চেনটা আসছে। শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। সমস্যাটা কোন জায়গায় হবে আমি একটু দেখাই। দেখো, মুকুল অবস্থায় পাতা কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হচ্ছে ভার্নেশন, যেটা আমরা বলি আর কি, যে মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো অবস্থাকে আমরা কি বলি? ভার্নেশন বলি। কিন্তু তোমাকে যদি বলি কুণ্ডলিত কচি পাতা, এই কচি কথাটা দিলে হবে ক্রোজিয়ার। কিন্তু তোমাকে যদি বলি কুণ্ডলী পাকানো অবস্থাকে কি বলে, সে পাতাটা কিন্তু নর্মালি ফার্নের পাতা, এখানে কিন্তু কচি পাতা বলা নাই। অর্থাৎ ফার্নের পাতাটা যদি কুণ্ডলিত অবস্থায় থাকে তাকে বলে সার্সিনেট ভার্নেশন। কিন্তু তোমাকে যদি বলে কুণ্ডলিত কচি পাতাকে কি বলে, তখন বলবো ক্রোজিয়ার। তাহলে ক্রোজিয়ার কখন বলবা? তখন যখন তোমার এখানে কি থাকবে?
অপশনে কচি পাতাটা থাকবে, কচি পাতাটা ইম্পর্টেন্ট এই চিন্তাটাতে, ঠিক আছে? ওকে, এবার দেখো টেরিসের অভ্যন্তরীণ গঠন। আমরা এখানে কি পড়বো? টেরিসের বাসকুলার বান্ডল কি রকম দেখতে? হাইড্রোস্ট্যাটিক, যেটা আমাদের ইয়েতে ছিল, এখানে আর কিছু পড়ার নাই। টেরিসের 3 ধরনের জনন ঘটে, জাস্ট একটু রিডিং পড়বা। এই 3 ধরনের জনন ঘটে, ভিতরে কিচ্ছু পড়া দরকার নেই, কিছু পড়া দরকার নেই, সেগুলো একটু রিডিং করে ফেলো, যেগুলো আমি দাগ দেওয়া আছে। ক্যাপসিউল কয়টা অংশ নিয়ে গঠিত? অ্যানুলাস, স্ট্রোমোডিয়াম, বৃন্ত। জাস্ট এমনি 3টা নাম পড়বা। এই যে ক্যাপসুল 3টা অংশ নিয়ে গঠিত, এই 3টা অংশ শুধু নামটা শুধু পড়ে যাবে, এই 3টা অংশের নামটা, ঠিক আছে? স্পোরটা খেয়াল করো, প্রত্যেকটা স্পোরঞ্জিয়ামে কয়টা স্পোর মাতৃকোষ থাকে এবং প্রত্যেকটা স্পোরঞ্জিয়ামে কয়টা স্পোর সৃষ্টি হচ্ছে। শেষ স্পোরগুলো দেখতে কি রকম? টেরিডোফাইটাস স্পোর দেখতে কি রকম? গাঢ় বাদামি বর্ণের, ঠিক আছে? টেরিডোফাইটাস স্পোর, টেরিডোফাইটাস যে গ্যামেটটা সৃষ্টি হচ্ছে কি রকম? প্রোথেলাস সম্বন্ধে একটু পড়বা। প্রোথেলাস দেখতে কি রকম? হৃৎপিণ্ড আকার, যদিও এরকম কোনো হৃৎপিণ্ড পৃথিবীর বুকে নাই। এটা হচ্ছে যে এই ধরনের হৃৎপিণ্ড থাকলে আমরা এটাকে বলি যে হৃৎপিণ্ডের আকারের সমস্যা। এটা কি বলি? অ্যাবনরমাল হৃৎপিণ্ড কখনো এরকম হয় না। আমি ছোটবেলা দেখছিলাম এরকম হৃৎপিণ্ড, ওয়ালের মধ্যে দেখছিলাম না যে এরকম একটা হৃৎপিণ্ড একে এল প্লাস এস, এস প্লাস ডি, ডি প্লাস বি, মানে ডাব্লিউ এক্স ওয়াই জেড এবিসিডি এগুলো দিয়ে দিত, তাই না? আমি ছোটবেলা দেখছিলাম, আমরা সবাই কম বেশি এগুলো করছিলাম, তাই না? এটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা তোমরা জানো আশা করি। তবে তোমরা যেটা জানো সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসো এবার দেখো পার্ট, দেখো গ্যামেটোফাইট কি পড়বা? হৃৎপিণ্ড আকার সবুজ বর্ণের অঙ্গ সৃষ্টি হয়, তাকে আমরা বলি নাকি ফার্নের গ্যামেটোফাইট। দেখতে কিরকম? হৃৎপিণ্ড আকার। এবার দেখো এই প্রোথেলাস দেখতে কিরকম? সবুজ বর্ণের হয়, বহুকোষী হয়, স্বতন্ত্র সবুজই হয়, আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিয়াম থাকে বলে একটা সহবাসী বলে। এই জায়গাটা একটু খেয়াল করো। আমি আমার এই স্লাইডে এইভাবে দিচ্ছিলাম, দেখো প্রোথেলাসের বৈশিষ্ট্য কথাটা একটু খেয়াল করো। এই যে প্রোথেলাসের বৈশিষ্ট্য, প্রোথেলাস স্বতন্ত্র, প্রোথেলাস সবুজী, প্রোথেলাস বহুকোষী যেহেতু অ্যান্থেরিয়াম আর্কিগোনিয়াম থাকে, প্রোথেলাস সহবাসী, প্রোথেলাস হৃৎপিণ্ড আকার। খুবই ইম্পর্টেন্ট, মানে প্রোথেলাসের বৈশিষ্ট্যগুলো এভাবে এখান থেকে পড়লে হয়ে যাবে, এখানে দেওয়া আছে, আশা করি ধরতে পারবা। ওখান থেকে পড়লে পড়তে পারো তোমাদের ইচ্ছা। ওকে, এগুলো আর লাগবে না, এগুলো ওখান থেকে একটু পড়ে ফেলবা। এগুলো আমি অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছি। হ্যাঁ, ঠিক আছে। এগুলো যে এখানে একটা জিনিস আছে, আর্কিগোনিয়াম আসলে কি নির্দেশ, মানে কি ইয়া করে? টেরিডোফাইটার আর্কিগোনিয়াম কর্তৃক একটা অ্যাসিড নিঃসৃত হয়, সেই অ্যাসিডের নামটা ইম্পর্টেন্ট, ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডের কারণে মূলত শুক্রাণুগুলো এখানে আকৃষ্ট হয়। এটাও কিন্তু তুমি দেখবে, আমার স্লাইডটা একটু খেয়াল করো, স্লাইডে দেওয়া আছে, দেখো খেয়াল করছো কিনা জানি না। এই যে দেখো, এই যে ম্যালিক অ্যাসিড, অর্থাৎ আর্কিগোনিয়াম ফ্লাক্সের মতো, এদেরও ফ্লাক্সের মতো টেরিডোফাইটার, এই টেরিডোফাইটার কি করে? ম্যালিক অ্যাসিড নিঃসরণ করে। তাহলে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে টেরিডোফাইটার আর্কিগোনিয়াম কর্তৃক কোন অ্যাসিড নিঃসরণ হয়? ম্যালিক অ্যাসিড, সহজ কথা, ঠিক আছে? যে পার্থক্যটা তোমাদেরকে এখানে আমি স্ক্রিনে দেখাইলাম, পার্থক্যটা পড়লে মূলত চ্যাপ্টারে 80% পড়া শেষ, তাই না? কিছু পড়ানোর থাকে না আসলে, এই তো। এবার তার নিচে দিয়ে চলে আসে, এটা হচ্ছে একটা হ্যাটারোমরফিক যৌনক্রম বা বিষমাত্রিক যৌনক্রম। পরীক্ষাতে আসে কি হ্যাটারোমরফিক যৌনক্রম কার দেখা যায়? কার দেখা যাবে? টেরিডোফাইটার। এবার দেখো কেন হ্যাটারোমরফিক? কারণ এটা সমান না। যেহেতু টেরিডোফাইটার জীবন চক্রের মধ্যে স্পোরোফাইট যৌনটা হচ্ছে বেশি, তাহলে দেখো এই যে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট, এই যে দুইটা যৌন আছে, এটাকে আমরা কি বলবো? হ্যাটারোমরফিক বলবো, নট হোমোমরফিক। হ্যাটারোমরফিক আমরা কেন বলবো? কারণটা হচ্ছে এটা সমান না। আমরা শুরুতে পড়ে আসছিলাম যে টেরিসের জীবন চক্রের মধ্যে স্পোরোফাইটে হচ্ছে সবচেয়ে বেশি, দেখো স্পোরোফাইটের অংশটা সবচেয়ে বেশি। এখন তোমাকে এগুলো এত ডিটেলস পড়তে হবে, তোমাকে কি জানতে হবে? দেখো তোমাকে জানতে হবে নিচের কোনটি স্পোরোফাইটিক যৌনুর অংশ, অথবা নিচের কোনটি গ্যামেটোফাইটিক যৌনুর অংশ। আমার কথা কি বলছো? তো দেখো স্পোরোফাইটিক যৌনুর অংশটা আসলে কোনটা থাকে? স্পোর থাকে, তারপর কি থাকে? স্পোরোফাইট থাকে। কচি উদ্ভিদ কি রকম থাকে? যেটা স্পোরোফাইটের অংশ। সোরাস থাকে, সোরাস মানে পাতার একটা অংশ। এই সোরাসের ভেতর কি থাকে? স্পোরঞ্জিয়াম থাকে। স্পোরঞ্জিয়ামে কি থাকে? স্পোর মাতৃকোষ থাকে। তাহলে দেখো স্পোর মাতৃকোষ হচ্ছে কিন্তু ডিপ্লয়েড, আর ডিপ্লয়েড গুলো কি হবে? স্পোরোফাইটের যৌন অংশ হবে। এই স্পোর মাতৃকোষ থেকে তুমি যখন স্পোর ট্যাট্রোড তৈরি করবা, সেটা হয়ে গেছে হ্যাপ্লয়েড। পরীক্ষাতে আসে কিন্তু নিচের কোনটি স্পোরোফাইটিক যৌন অংশ নয়, আনসারটা কিন্তু স্পোর ট্যাট্রোড বা স্পোর হবে। স্পোর মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড, কিন্তু স্পোর ট্যাট্রোড এবং স্পোর ডেফিনেটলি হ্যাপ্লয়েড। যেগুলো হ্যাপ্লয়েড সেগুলো গ্যামেটোফাইটিক যৌন অংশ হবে। এবং আমরা জানি
টেরিসের স্পোরটা অঙ্কুরোদ্গম হয়ে প্রোথেলাস গঠন করে এবং প্রোথেলাসে কি থাকে, অ্যান্থিরেডিয়াম থাকে এবং আর্কিগোনিয়াম থাকে। যেহেতু অ্যান্থিরেডিয়াম থাকে, অ্যান্থিরেডিয়াম থেকে উৎপন্ন হয় শুক্রাণু, আর্কিগোনিয়াম থেকে উৎপন্ন হয় ডিম্বাণু। আমরা এগুলো সহজ সবাই আমরা জানি। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে আবার সেই জাইগোট তৈরি হয়, আর জাইগোট কি হবে, স্পোরোফাইটিক। তাহলে এখানে কোষাটা কিভাবে হবে, নিচের কোনটি গ্যামেটোফাইটিক যৌগের অংশ নয়, অথবা নিচের কোনটি স্পোরোফাইটিক যৌগের অংশ। আশা করি তোমরা এই ফ্লোচার্টটি এইভাবে পড়লেই পারবা, তবে কনফিউশন হয় কিন্তু এই দুটো জায়গায়। এই স্পোর ট্যাট্রড, খেয়াল করো ভাইয়া, স্পোর স্পোর ট্যাট্রড নাকি তোমার স্পোর মাতৃকোষ, এই জায়গাতে তোমাদের সমস্যাটা হয়। কত কি বুঝছো, এই জায়গাটাতে। ওকে, এরপরে আমরা সবাই এখানে জানি যে টেরিডোফাইটের অর্থনৈতিক গুরুত্ব আমরা পড়াইছিলাম, তাই না? শাক, তারপর দেখো সাজানো, এরপরে সার। কিন্তু প্রকৃতি, এই জিনিসটা আমাদের কিন্তু নোটসে ছিল না। সেটা কি, প্রকৃতিতে উৎপাদক হিসেবে ব্যবহার করা হয় বা কাজে লাগে। কারণটা কি, কারণ এগুলো তো শাক হিসেবে খাওয়া হয়, এটা উৎপাদক, ঠিক আছে, খাবার উৎপন্ন করে। তাহলে শাক সার সাধারণত আমাদের স্লাইডে ছিল, মানে আমাদের পাঠ্যপুস্তকে ছিল, জাস্ট এই জায়গায় একটা প্রকৃতি উৎপাদক হিসেবে ব্যবহার করা কোনো টেরিডোফাইট। এখানে আর কিছুই নাই। দেখো আগের মধ্যে কি করবা, এই অধ্যায়ে অর্থনৈতিক মানে এই অধ্যায়ে কি বলবো, দক্ষতা অর্জন কোনগুলো, এগুলো জাস্ট রিডিং করে ফেলবা। এর সবগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে, সবগুলো তোমরা পারবা। একটু রিভিউ করে ফেলবা প্রত্যেকটা জিনিসগুলো। যদি সমস্যা পড়ে যায় আমাকে তো অবশ্যই তোমরা জানাবা। তো দিস ইজ দ্য এন্ড অফ অ্যানাদার বোরিং লেকচার ক্লাস। তাহলে কি বলছো, আজকে তোমাদের একটু আমাদের একটু যেটা নেটওয়ার্কের তোমার সার্ভার একটু সমস্যা থাকার কারণে ক্লাসটা একটু ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য নেওয়া হয়েছে। ট্রাই করবা যে লেকচারটা কষ্ট করে, ভিডিও লেকচার শোনাটাই বিরক্তিকর, তার মধ্যে আবার অডিও লেকচার তোমরা শুনতেছো, তো একটু কষ্ট করে লেকচারগুলো শুনবা। আশা করি তোমাদের ভালো উপকারী হবে। কোনো জায়গায় সমস্যা পেলে আমাকে জানাবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। ভালো থাকবা তোমরা সবাই, আল্লাহ হাফিজ।